জয়গুরু। শোনা যাচ্ছে তো ঠিক মতন? হ্যাঁ, শোনা যাচ্ছে কল্যাণদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব, পূজ্যপাদ শ্রী শ্রী দাদা শ্রীচরণের কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী বাবাইদা শ্রীচরণের কোটি কোটি প্রণাম। আজকের এই অনলাইন সৎসঙ্গে একত্রিত কানেক্টেড শ্রী শ্রী ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধেয় দাদারা, ভক্তিমতী মায়েরা, ছোট ভাই বোনেরা, আপনাদের প্রতি প্রত্যেককে আমার আন্তরিক জয়গুরু, শ্রদ্ধা, প্রণাম, প্রীতি ও ভালোবাসা জানাবেন। একটা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, কঠিন পরিস্থিতি। সকলেই আমরা জানি, ঘরে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ। এর মধ্যেও এই এত সব প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অনুকূল পরিস্থিতিটা তৈরি করে দিয়েছে কিন্তু এই আমাদের সায়েন্স। এই বৈদ্যুতিন মাধ্যমে, আমরা এই ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে আমরা অনেকেই আজ একত্রিত হয়েছি। ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই এই গ্রুপের ওয়ান অফ দ্য মডারেটর জয়দেব রাহাদা, আজকের এই সৎসঙ্গের পরিচালক তপন দা, এবং আজকের এই সৎসঙ্গের বাড়ি থেকে সৎসঙ্গ দীনবন্ধু দাকে। আমি কোনো বিশিষ্ট বক্তা নই, আর শ্রী ঠাকুরের চরণে আশ্রিত হয়েছি তা প্রায় 40 বছর হবে। আর তাকে নিয়ে চলতে চলতে খুব সামান্য যা অনুভব হয়েছে তার দু একটা কথা আপনাদের সঙ্গে শুনবো, আপনাদের শোনাবো। আর আপনারা তো জানেনই যে আমার পরে আর একজন যে আজকের যে বিশিষ্ট যে আলোচক আছেন, শ্রদ্ধেয় সদাপ্রিয় সদাদা, যাকে আমরা জানি, ডক্টর সদাপ্রিয় বসু। তা আমি আমার সময় মতো আমার নিজের কথা কয়েকটা বলে নিই। Welcome to Connect Sunlight Wireless World. কারণ ছিলেন কারণ পিপাসু। আমরা যখন বিজ্ঞানের পরিভাষা আমরা খুঁজি অভিধানে, ডিকশনারিতে, তাতে বলে বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। আর এই বিশেষ জ্ঞানটা কিন্তু, এই জ্ঞানটা কিন্তু সীমিত নয়, এটা অনেক কিছু আছে, অনেক মানে এটা কিন্তু অনেক কিছু ছড়িয়ে আছে। যেমন আমরা বলি চিকিৎসা বিজ্ঞান, রসায়ন বিদ্যা, পদার্থবিদ্যা, জীববিদ্যা, এরকম বহু কিছু আছে। তাই ছোটবেলায় যখন বালক বাগানে গিয়ে দেখেন একটা চারা গাছ মরে গেছে, যেটা 2 দিন আগে জীবিত ছিল। আমাদের অনেকের মাথায় হতে পারে চারা গাছটা মরে গেছে, তখন আচ্ছা, বাবু কি করছে? দেখেন যে আচ্ছা, ঠিক আছে, কাটা রাখছি। হ্যাঁ, মাটিতে অনেক সময় পিঁপড়ে হয়, পিঁপড়ে কেটে দিচ্ছে, সেই জন্য চারা গাছ করলাম না, একটু থামাচ্ছি। কারণটা জানা গেল এই মাধ্যমে। করলাম না, একটু থামাচ্ছি। তপদ্যুতি দা, যারা একটু ডিস্টার্ব করছে তাদেরকে আপনি লিভ করে দিন। এত ভালো কথা আমাকে শুনতে পাচ্ছি না এই 2-1 জনের জন্য। ছিলেন কারণ পিপাসু, সবকিছু কারণ খুঁজতেন। আর তিনি তাই বললেন, তার পিছনে কিন্তু কারণ আছে, আর কারণটা জানাই হচ্ছে কিন্তু জ্ঞান। আর শ্রী ঠাকুর যে এই যুগের যে গ্রেটেস্ট সায়েন্টিস্ট, প্রমাণ করার মতো ধৃষ্টতা আমার নেই, অত বিদ্যে বুদ্ধি আমার নেই, কিন্তু একটা কথা তো শিওর, যে এটা কিন্তু সর্বজন বিদিত আর এটা এস্টাবলিশড, এটা কিন্তু ইউনিভার্সাল। ইউনিভার্সাল কথাটা কিরকম? আমরা জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু কোনো চেঞ্জ নেই, এটা ইউনিভার্সাল। পশ্চিম দিকে অস্ত যায়, এটাও ইউনিভার্সাল। এরকমই শ্রী ঠাকুর হচ্ছেন, তার ব্যক্তিত্বটা এমন
তিনি যা কিছু বলেছেন তার কিছু কিন্তু কারণ আছে, তার কিছু, কেননা তিনি একটা এমন সময় এসছেন যে যুগে মানুষ সবকিছু এক্সপেরিমেন্ট করে দেখতে চায়, যে তার যেটা বলা হচ্ছে সেটা ঠিক না ভুল, সেটাকে এক্সপেরিমেন্ট করে দেখা হয়। সেই সময় উনি এসছেন, তাই তার যে যত বলা সবকিছু কিন্তু পাতি করে এক্সপেরিমেন্টেড। আর কোনো কিছু এমন বলা নেই যেটা কিন্তু আনএক্সপেরিমেন্টেড। কথা বলার আগে সবচেয়ে প্রথম একটা কথা এটাই বলে নিই যে আমাদের কাছে কিন্তু সবকিছু রেডিমেড, যেটা কিন্তু আর কোনো কিছু দরকার নেই। আজকে আমরা শুনছি করোনার যুগে যে অনেক ভ্যাকসিন বেরিয়েছে, অনেক মেডিসিন বেরিয়েছে, অনেক ইনজেকশন বেরিয়েছে, যেগুলো হয়তো বেরিয়েছে যার একটা ক্লিনিক্যাল ট্রায়াল বলে একটা কথা আছে। মানুষের শরীরে ওটা কিছুদিন দিয়ে তার যে কি রিয়াকশন, কি রিপারকাশন, কি হচ্ছে না হচ্ছে সেগুলি, সেই ডেটা জোগাড় করা, সেটাকে বলে ক্লিনিক্যাল যে ডেটা তৈরি হবে। শ্রী ঠাকুরের এই যে তার যে আইডিওলজি, তার যে আদর্শ, তাতে কিন্তু এই সব কিছু দরকার নেই, সব কিছু রেডিমেড আছে। মানে আমাদের কাছে এখন একটা এমন জিনিস হয়েছে সব রেডিমেড, আমরা ধরে বাস চলতে পারলেই হলো। আর সেটাই কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত, আমরা যারা শ্রী ঠাকুরকে পেয়েছি। শ্রী ঠাকুর আমাদের যে এই যুগের যে সব থেকে বড়, যাকে আমরা বলি যে সায়েন্টিস্ট অফ এরা, অ্যালবার্ট আইনস্টাইনের একটা কথা শ্রী ঠাকুর খুব বলতেন। আইনস্টাইনের ওই কথাটা 1940-তে একটা সায়েন্স, ফিলসফি অ্যান্ড রিলিজিয়নের উপর একটা সায়েন্টিফিক পেপার পাবলিশ হয়েছিল। তাতে অনেক কিছু বলা হয়েছে, তার মধ্যে একটা কোটেশনের মতো উনি কথাটা বলেছিলেন, সেটা হচ্ছে সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেম অ্যান্ড রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। শ্রী ঠাকুর কথাটা কিন্তু মাঝে মাঝে বলতেন এই কথাটা। তিনি আমি যখন পাবনাতে, যখন আমাদের সৎসঙ্গ প্রতিষ্ঠান যখন পাবনাতে ছিল, শ্রী ঠাকুর যখন পাবনাতে অবস্থান করতেন, আমরা অনেকেই জানি বা পড়েছি যে তিনি ওখানে কিন্তু অনেক কিছু গড়ে তুলেছিলেন, হাতে কর্মে, হাতে কাজে যা করা যায়, যা থেকে ওই যে বললাম প্র্যাকটিক্যাল নলেজটা হয়। সেরকম প্রতিষ্ঠানগুলির মধ্যে যেমন বিশ্ববিজ্ঞান কেন্দ্র, যেমন মাতা মনমোহিনী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপরে ওয়ার্কশপ ছিল, এরকম বহু কিছু ইনস্টিটিউশন যেগুলো কিন্তু সায়েন্টিফিক ইনস্টিটিউশন, যেগুলো দরকার। বিজ্ঞান পড়তে গেলে বই পড়লেই তো হয় না, তার সেটাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হয়, সেগুলো উনি তৈরি করেছিলেন। আর সেখানে কিন্তু খুব বড় বড় এক্সপেরিমেন্ট হয়েছিল। আমরা সবাই জানি যে শ্রী ঠাকুরের সঙ্গে একটা মানে অনেক কাল ধরে যে একজন যে সায়েন্টিস্ট সান্নিধ্য লাভ করেছিলেন, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা। তিনি তো ডক্টর স্যার সিভি রমনের ছাত্র ছিলেন। তারপরে উনি ওই সিভি রমনকে ছেড়ে ঠাকুরের কাছে এসে থাকতে শুরু করলেন। উনি ছিলেন ফিজিক্সের স্টুডেন্ট। শ্রী ঠাকুরের সঙ্গে যখন উনি ফিজিক্সের কথাবার্তা বলতেন, উনি হা হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে থাকতেন। এই জন্য তাকিয়ে থাকতেন, ঠাকুর বলতেন যে আমি খালি চোখে ইলেকট্রন, প্রোটন এগুলো দেখতে পারি। ফিজিক্সের যে পদার্থ বিজ্ঞানের যে সূক্ষ্মতম যে বোঝার যে ব্যাপারগুলো, যেগুলো বুঝতে সময় লাগে, শ্রী ঠাকুরের কাছে এসে কেষ্টদা সেগুলো খুব সহজভাবে বুঝতে শুরু করলেন। বেশ কিছুদিন ওখানে কাটার পর, দুইটা কাটিয়েছেন ওখানে, কিন্তু এই এক্সপেরিমেন্ট, এইরকম ওনার অভিজ্ঞতা হওয়ার পরে উনি স্যার সিভি রমনকে চিঠি লেখেন যে আমি ঠাকুরের কাছে এসে এতদিন পর্যন্ত ফিজিক্স যা না বুঝেছি, সহজ এবং খুব খুব সহজভাবে আমি এখন শ্রী ঠাকুরের কাছে এসে বুঝতে শুরু করেছি। আপনি পারলে একবার এসে এখানে দেখা করে যাবেন শ্রী ঠাকুরের। এরকম বহু আছে। তবে কেষ্টদাই শ্রী ঠাকুরের সঙ্গে বেশি সান্নিধ্য করাতে আমরা তার কথাটা অনেকে জানি। পাবনাতে এরকম আরো দুজন ব্যক্তিত্ব ছিল, যারা হচ্ছেন বঙ্কিম রায়দা, গোপাল চ্যাটার্জি দা। এরা ঠাকুরের
তখন তখনকার দিনের বলা সায়েন্টিফিক অনেক এক্সপেরিমেন্ট সেখানে করেছেন। আর এমন একটা সময়ে যে তখন অবিভক্ত ভারতবর্ষে সেই সব কাজ, সেই সব ব্যাপারে কোনো ভাবাই হয়নি, সেই সব কিছু করাই হয়নি। যেমন কিনা আমি তো যেহেতু নিউক্লিয়ার ফিল্ডের লোক, যদিও আমার সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, বিগত প্রায় 30 বছর ধরে এই সংস্থানে চাকরি করে এখন নিউক্লিয়ার কেমিস্ট্রির মতো হয়ে গিয়েছি। ভারতবর্ষ আমরা যে অ্যাটমিক এক্সপ্লোরেশন যেটাকে বলে, যার মাধ্যমে অনেক কিছু ডেটা কালেক্ট করে, আমরা একটা শক্তি, নিজেদের একটা শক্তি সমস্ত পৃথিবীকে দেখাতে পারি। সেই এরকম ফার্স্ট যে ব্যাপারটা, সেটা ভারতবর্ষে হয় 1974 পোখরানে, যেটাকে পোখরান 1 বলা হয়। ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তারপরে আবার 1988-এ একবার হয়, দ্বিতীয়বারের জন্য সেই একই জায়গায়, কিন্তু সেখানে একটা সিরিজ অফ ডেটোনেশন হয়েছিল। তো শ্রী ঠাকুর কিন্তু এই যে অ্যাটমিক ফ্র্যাগমেন্টেশনটা, এটা কিন্তু উনি বিশ্ববিজ্ঞান কেন্দ্রে করেছিলেন ওই বঙ্কিম রায়দার মাধ্যমে। শ্রী ঠাকুর সেখানে স্টিম ইঞ্জিন তৈরি করিয়েছিলেন। স্টিম ইঞ্জিনটা নাকি কিছুদিন কাজ করার পর ওতে এত প্রেশার হয়ে যায়, ওটা ফেটে যায়। তখনকার দিন তো সবকিছু অ্যাভেলেবল ছিল না, আর সৎসঙ্গের যে প্রতিষ্ঠান তখন খুব প্রিমিটিভ, সবকিছুর সুযোগ সুবিধাও ছিল না। 1945-এ আমেরিকা, আজকে যে আমরা যাকে বলি যে সব থেকে শক্তিশালী রাষ্ট্র, 1945-এ সে অ্যাটমিক এক্সপ্লোশন আমেরিকা করে। ভারতবর্ষ শুধু নয়, শ্রী ঠাকুর যখন ওখানে পাবনাতে যখন ওই অ্যাটমিক ফ্র্যাগমেন্টেশনটা করেছিলেন, তার করার একটাই উদ্দেশ্য ছিল, ঠাকুর বলছিলেন যেমন সূর্য থেকে আমরা ইলেকট্রিসিটি পেতে পারি অনেক, তেমনি একটা কন্টিনিউয়াস এনার্জি পেতে পারি, যার মাধ্যমে কিন্তু আমাদের কিছু হারাচ্ছি না, কেন সূর্যের আলোকে সবসময় পাবো, সবসময় আছে। একটা কনস্ট্যান্ট এনার্জি সোর্স অফ হচ্ছে সোলার এনার্জি। ঠাকুর ওটা করার পর বলেছিলেন, ওখানে অ্যাটমিক ফ্র্যাগমেন্টেশনের পর, যেই পরমাণুর মধ্যেও এত শক্তি লুকিয়ে আছে, সেই শক্তিটা দিয়ে আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। এটাই ছিল কিন্তু উদ্দেশ্য। আর ভারতবর্ষ তারপরে যে অ্যাটমিক, বললাম যে 74 আর 88-এ, তার পারপাসটাও কিন্তু একই, যে আমরা পিসফুল ইউজেস অফ অ্যাটমিক এনার্জি আমরা পছন্দ করি। পিসফুল ইউজ অফ অ্যাটমিক এনার্জি মানে হচ্ছে এই ইলেকট্রিসিটি তৈরি, এবং এমন কিছু এক্সপেরিমেন্ট করা যাতে বেশ কিছু এক্সপেরিমেন্ট করা যেখানে আমরা এই সোর্সটাকে ইউজ করতে পারি। তাই শ্রী ঠাকুরের যে চিন্তাধারা, এটা গেল একটা দিক। তিনি বলেছেন ইউজেনিক্সের এমন ছোট এমন ফান্ডামেন্টাল কথা ইউজেনিক্সের উনি বলেছেন। যেমন উনি প্রথমে বললেন যে অনুলোম বিবাহ কথা, এটাও প্রচন্ড সায়েন্টিফিক। আমরা জানি, আমরা দেখেছি যখন ভারতবর্ষে হলস্টিয়ান গরু আসলো, তার আগে কিন্তু ছিল না এটা। সেখানে দেখা যায় যে হলস্টিয়ান গরু যেটা অনেক বেশি দুধ দেয়, জার্সি গরু যেটা অনেক বেশি দুধ দেয়, সেটার তৈরি হলো কি করে না, একটা তার মেল পার্টটা যে তার যে পুরুষ, সে হচ্ছে অনেক উন্নত, সেই উন্নতের বীজ নিয়ে তৈরি হলো কিন্তু ভারতবর্ষে এই জার্সি গরু, হলস্টিয়ান গরু। কৃষিকার্যেও এরকম অনেক হয়েছে, ক্রস ব্রিডিং করার পরিয়ে আজকে আমরা দেখি কত বড় বড় করলা বাজারে বিক্রি হচ্ছে, কত বড় বড় ঝিঙে বাজারে বিক্রি হচ্ছে, খুব ছোট গাছে ধান হয়ে যাচ্ছে 2 মাসের মধ্যেই। এগুলো সব হচ্ছে কিন্তু সেই একটা, কিন্তু একভাবে সেই অনুলোম বিবাহের একটা কিন্তু ফল, যেখানে পুরুষ হচ্ছে সবসময় ক্যারেক্টারিস্টিক, মানে জেনেটিক্যালি
এলিভেটেড দেন দ্য যেটা হচ্ছে কিনা ফিমেল। একসময় শ্রী শ্রী ঠাকুর বলছিলেন যে মানুষ এই গাছপালা পশু পক্ষীর উপর এত কিছু পরীক্ষা করে তার বৃদ্ধির জন্য, ফলন বাড়ানোর জন্য। মানুষ যদি এটা নিজের মধ্যে এটা করতো তাহলে না কত কিছু হয়ে যেত। আমাদের কি হয়, গাছপালা বা পশু পক্ষী যে আছে তাদের মধ্যে কিন্তু সেই যে 6টা জিনিস নেই যেটা আমাদের মধ্যে আছে। সেই জন্য কিন্তু মানুষ শ্রেষ্ঠ জীব। ওই যে 6টা জিনিসের যে অসুবিধা, ছয়রিপুর যে টানাটানি, তাতে কিন্তু আমরা এই আসল জিনিসটা হারিয়ে ফেলি। বুঝেও বুঝতে চাই না যে কোনটা দরকারি, কোনটা ভালো, কোনটা সেই ভালোটা শুধু আমার জন্য নয়, সার্বিক ভালো আর কি। তাই শ্রী শ্রী ঠাকুর তিনি যে এত বাণী দিয়েছেন, তার কিন্তু বহু বাণী আছে যেগুলো কিন্তু বিজ্ঞান ভিত্তিক, নিজে যে এক্সপেরিমেন্ট করেছেন সেই বিজ্ঞান প্রসূত। তারই অনেকগুলো সেই বলা বিজ্ঞানের উপর, সেই বলাগুলোকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা একটা গ্রন্থরূপ 61টি বাণী, 61টি কথা দিয়ে সেই বিজ্ঞানের, যেটা নাম হচ্ছে কিনা বিজ্ঞান বিভূতি। সেই বিজ্ঞান বিভূতিতে শ্রী শ্রী বরদা বলছেন বিজ্ঞান সম্বন্ধে যে অনুধাবন, সংশ্লেষণ, বিশ্লেষণ, পরীক্ষা, পর্যবেক্ষণ ইত্যাদির ভিতর দিয়ে আমরা যখন কোনো ঘটনা, বিষয় বা বস্তুর অন্তর্নিহিত কারণ, করণ ও ক্রিয়া প্রতিক্রিয়ার রীতিপদ্ধতি, আবর্তন, বিবর্তন, পরিক্রমা, পারশ্চর্যা ও পরিণীত সম্বন্ধে সম্যক বিশদ ও বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারি, তখন আমাদের প্রয়োজন মতো সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগে লাভবান হতে পারি। সাধারণভাবে এই হলো বিজ্ঞানের কাজ। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বিজ্ঞান স্বরূপ। তিনি যা কিছু বলেন তাই বিজ্ঞান দৃষ্টি ও বিজ্ঞান ভূমি থেকে বলেন। তিনি খোলা চোখে দেখতে পান বস্তুর পিছনে শক্তির লীলা চলছে কেমন ভাবে। ফুলের থেকে সূক্ষ্ম ও কারণভূমি পর্যন্ত তার পারস্পর্যে কোথায় কি ঘটে, কেমন করে ঘটে, সব তিনি আপন ইন্দ্রিয়ে প্রত্যক্ষ করেন। তাই তার প্রতিটি কথাই বাস্তব, বোধ সমন্বিত ও বিজ্ঞান ভিত্তিক। তার কাছে পরাবিজ্ঞান ও অপরাবিজ্ঞানের মধ্যে কোনো ভেদ রেখা নেই, ভেদ নেই বিজ্ঞান, দর্শন ও ধর্মের। তাই সেই এক জায়গায় আসলাম। ঠাকুর বলেছেন ধর্ম মানে হচ্ছে বাঁচা বাড়া। এই বাঁচা বাড়াটা কিন্তু আবার বিজ্ঞান ভিত্তিক। বাঁচতে গেলেও যেমন বিজ্ঞানের সাহায্য দরকার, বাড়তে গেলেও কিন্তু তেমনি বিজ্ঞানের সাহায্য দরকার। তাই একদিক থেকে যদি দেখি, একটা কয়েনের একদিক থেকে যদি ভাবি এটা ধর্ম, শ্রী শ্রী ঠাকুরের যে পরিভাষা ধর্মের বাঁচা বাড়ার, এটা যদি ভাবি একদিক থেকে, আবার উল্টো দিক দিয়ে দেখতে পাবো সেটা হচ্ছে বিজ্ঞান। তাই এরকম বহু কথা শ্রী শ্রী ঠাকুর বিজ্ঞান বিভূতিতে 17 নম্বর মেসেজ আর 52 নম্বর মেসেজে একটা ফান্ডামেন্টাল পার্টিকেলসের কথা বলেছেন। সেই ফান্ডামেন্টাল পার্টিকেলটা হচ্ছে চিদ অণু, যেটাকে কিনা পরে গডস পার্টিকেল হিসাবে বলা হয়েছিল। 2011 থেকে 2013 পর্যন্ত এর উপর ভীষণভাবে রিসার্চ হয়। আর আমরা সবাই জানি সেই রিসার্চের যে মূল ছিল সে ছিল হিগস। 2013 সালে তিনি এই এটাকে পরে বলা হয় বোসন পার্টিকেল, কেননা ডক্টর সত্যেন্দ্রনাথ বসু অনেক কাজকর্ম করেছিলেন। সেই বোসন পার্টিকেলের পর উনি হিগস নোবেল প্রাইজ পায় 2013 সালে। শ্রী শ্রী ঠাকুর যা বহু আগে বলে দিয়েছিলেন। এরকম বহু আছে, আমাদের তো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, খুঁজে সব এক জায়গায় করতে হবে। যে তিনি যা বলেছেন তা তো
বিজ্ঞানের ব্যতি রেখে কিছু বলেননি, আর যা বলেছেন বহু আগে হয়তো তা মানুষ অনুধাবন করতে পারেনি। একটা সময় তিনি বললেন যে সূর্যের মাঝখানটা হচ্ছে কিন্তু খুব ঠান্ডা। অনেকেই তখন যে সময় বলা হয়েছিল অনেকে বিশ্বাস করতে পারেনি। পরে এটা এক্সপেরিমেন্টে দেখা গেছে যে ওখানে তো অনেক কোল্ড ফিউশন হচ্ছে, তো সেন্ট্রাল পার্টটা সূর্যের হচ্ছে কিন্তু খুব কোল্ড, ঠান্ডা। এরকম বহু কথা আছে যে শ্রী শ্রী ঠাকুর সেই যুগে বলেছেন। মুসলিমীয় কয়েকজনের হয়তো সেই ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছেন, অনেকের কাছে এই ব্যাপারগুলো ঠিকমতো ভাবে পৌঁছায়নি বা বুঝতে পারেনি। তাই অনেক সময় মনে হয় যেমন আগেও ছিল শ্রী শ্রী ঠাকুর আসার আগে, যে ধর্ম সম্বন্ধে লোকের একটা যেমন মিসকনসেপশন ছিল, মিসকনসেপশনের মাত্রা অনেক কেটেছে, কিন্তু আমাদের কাছে শ্রী শ্রী ঠাকুর যত ডেটা দিয়ে গেছেন, সায়েন্টিফিক ডেটা, সেই মতো ভাবে মিসকনসেপশনটা দূরীভূত হয়নি। তাই বর্তমান প্রজন্ম আমাদের কাছে ওটার দায়িত্ব আছে যে শ্রী শ্রী ঠাকুরের যে বিজ্ঞান ভিত্তিক যে আদর্শ, সেই আদর্শটাকে প্রত্যেকের কাছে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারি, সেই দায়িত্বটা কিন্তু আমাদের। শ্রী শ্রী ঠাকুর একটা সময় 10 কোটি দীক্ষার কথা বলেছিলেন। ভারতবর্ষে সেই সময়কার জনসংখ্যা ছিল কিন্তু অনেক কম। আজকে পৃথিবীর জনসংখ্যা প্রায় 750 কোটি। তাই 750 কোটিতে কত দরকার হবে সেই ক্যালকুলেশন আমার জানার দরকার নেই, কিন্তু শ্রী শ্রী ঠাকুর যেটা বলেছেন যে প্রত্যেককে যেন এই নাম থেকে বঞ্চিত না হয় এই ধরায়, সেটা কিন্তু আমাদের নিশ্চয় করতে হবে। সেটা আমাদের, সেই দায়িত্বটা আমাদের কাঁধে নিয়ে চলতে হবে। আর সেই দায়িত্ব যে অগ্রণী ভূমিকা আমরা তো দেখতেই পাচ্ছি পরম পূজ্যপাদ আচার্যদেবকে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা চেয়েছিলেন যে শ্রী শ্রী ঠাকুরের অন্তত পক্ষে 108টা মন্দির। বর্তমান আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তার থেকে বহু বেশি শ্রী শ্রী বরদার জীবদ্দশায় তৈরি করেছিলেন। এই যে একটা বাবা ছেলের একটা যে লীলা, ঠাকুরের সময় থেকে যেমন ঠাকুর শ্রী শ্রী বরদা যেমন শুরু হয়েছে, পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, তারপরে আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজনীয় বাবাই দাদা, এরকম একটা এই দুটো জেনারেশনের মধ্যে যে একটা লীলা, এটা কিন্তু সেই শ্রী শ্রী ঠাকুর যে শুরু করেছিলেন সেটা এখনো চলছে আজকে। আর এই লীলার মাধ্যমে কিন্তু লাভ হচ্ছে আমাদের আপামর জনতার, যারা শ্রী শ্রী ঠাকুরকে চোখে দেখেনি, শ্রী শ্রী ঠাকুর কি পছন্দ করতেন কি পছন্দ করতেন না, তার ভালোটা কি তার মন্দটা কি, তিনি কোনটা করতে বারণ করেছেন, কিভাবে ভালোটা করতে বলেছেন, আচার্যদেবের কাছে গেলে আমরা বুঝতে পারি। তাই তো তিনি আচার্য। আমি বুঝি আচার্য মানে হচ্ছে যে যার মধ্যে কিনা পরম পরম সেই যে আমাদের যে পরম পুরুষ, পরম পিতা, আমাদের যে আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর, যার মধ্যে কিনা বিদ্যমান, যার মধ্যে কিনা উনি লীলা করছেন, যাকে দেখে আমরা উই গেট দ্য টাচ অফ শ্রী শ্রী ঠাকুর, উই গেট দ্য ফিলিংস অফ শ্রী শ্রী ঠাকুর, উই গেট দ্য হাউ শ্রী শ্রী ঠাকুর ওয়াজ, তার কাছে সেই হচ্ছে আচার্য। তাই আমরা পরম ভাগ্যবান। ভাগ্যবান এই কারণে যে আমি ব্যক্তিগতভাবে আমি বলছি, বা আমার মতো হয়তো আরো এই গ্রুপে আছেন যারা আমরা হয়তো অনেকে শ্রী শ্রী ঠাকুরকে নিজের স্বচক্ষে দেখতে পারিনি, অনেকে আছেন যারা দেখেছে, তারা তো পরম ভাগ্যবান। কিন্তু আমরা কিন্তু অনাথ নয়, কেউই অনাথ নয়। শ্রী শ্রী ঠাকুর থাকাকালীন তাকে অনেকে প্রশ্ন করেছেন যে ঠাকুর এরপরে কি, সঙ্গে সঙ্গে ঠাকুর উত্তর দিতেন কিন্তু আমার পরে আমার বড় খোকা। তাই আমরা কিন্তু সেই পথের পথিক, যেটা কিন্তু অনন্ত। ঠাকুর যেমন অনন্ত,
তার যে রাস্তা বলে দেওয়া, তার যে পথ, সে প্রেরিত পুরুষের পথও কিন্তু অনন্ত। সে অনন্ত চলার পথিক আমরা। এইভাবে আমাদের নিজেদেরকে নিয়ে এগোতে হবে। কঠিন পরিস্থিতি, সেই কঠিন পরিস্থিতিতেও আমরা মাঝে মাঝে অন্য ফোরামে রাজুদার সঙ্গে আসেন মাঝে সাঝে, আমাদের যে সৎসঙ্গের যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজুদা আসেন, উনি বলেন যে পরম পূজ্যপাদ আচার্যদেব বিভিন্ন জায়গার খোঁজ খবর নিচ্ছেন, সবাই ভালো আছে কিনা, যে নিদান কি করা উচিত সেই নিদান দিচ্ছেন। চুপ করে কিন্তু কেউ বসে নেই। তাই বিশেষ কিছু আর বলার নেই। আমার পরে বক্তা আছে সদাদা কাছে একটা অনুরোধ করে রাখলাম যে আমি যদি কিছু ভুল টুল বলে থাকি আপনি সেটা শুধরে দেবেন। আর উপস্থিত আজকের এই অনলাইন ই সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সমস্ত ভক্তবৃন্দ, মায়েদের, ছোট ভাই বোনেদের আমার আন্তরিক জয়গুরু পরম দয়ালের রাতুল শ্রীচরণে আপনাদের সকলের দৃষ্টিপুত মঙ্গল জীবন প্রার্থনা করি। আপনারা সকলে সুস্থ থাকবেন, সুস্থ থাকুন, শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। জয়গুরু। জয়গুরু কল্যাণদা, আমরা ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না আপনাকে। আমরা খুব কৃতজ্ঞ যে আপনি সময় করে আজকে পৃষ্ঠ প্রসঙ্গ করতে পেরেছি, অনেক কিছু শুনতে পেলাম, জানতে পারলাম এবং অনেক কিছু শিখতে পারলাম। আগামী দিনে আশা করি আর একটু বেশি সময় করে আপনাকে আমরা বেশি কিছু শুনতে পারবো। জয়গুরু আপনাকে। জয়গুরু। এখন আমাদের আরেকজন বক্তা আছে, তাকে দেওয়ার আগে আমরা একটা ছোট্ট কীর্তন শুনে নেব। কীর্তন পরিবেশন করবেন নদিয়া জেলা থেকে, নদিয়া জেলার চাকদা থেকে শ্রী অচিন্ত বিশ্বাস, শ্রদ্ধেয় অচিন্ত বিশ্বাস।